লন্ডন ১৯৯৫ সাল। শহরের এক কোণে ধুলোমাখা এক পুরনো বইয়ের দোকান। রয় মক্স্যাম নামের এক মানুষ একটি জরাজীর্ণ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ থমকে গেলেন। বইয়ের একদম নিচে ছোট একটা পাদটিকায় লেখা একটি বাক্য তার রক্ত হিম করে দিল। সেখানে লেখা ছিল, ব্রিটিশ শাসিত ভারতের ওপর দিয়ে এক বিশাল প্রাচীর চলে গেছে, হিমালয় থেকে শুরু করে উড়িষ্যার মহানদী পর্যন্ত, যার দৈর্ঘ্য নাকি প্রায় ২,৫০০ মাইল। ২,৫০০ মাইল! চীনের মহাপ্রাচীরের মতোই বড় কোনো কাঠামো আমাদের নাকের ডগায় ছিল আর আমরা জানি না। মক্স্যাম পাগলের মতো ইতিহাসের বই হাতড়াতে শুরু করলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভারতের ইতিহাসের কোনো পাঠ্য বইয়ে, কোনো মানচিত্রে এই বিশাল কাঠামোর কোনো নাম নিশানা নেই। যেন কেউ একজন খুব যত্ন করে ইতিহাসের পাতা থেকে এই বিশাল প্রাচীরটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু কেন? কি এমন ভয়ঙ্কর রাজসাক্ষী হয়ে দাঁড়িয়েছিল এই প্রাচীর, যাকে সরিয়ে দিতে খোদ ব্রিটিশ সরকারকে এত কাঠখড় পোড়াতে হল? মক্স্যাম দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি চলে গেলেন ব্রিটিশ লাইব্রেরির অন্ধকার আর্কাইভে। সেখানে শত বছরের পুরনো এক মানচিত্রের ওপর ধুলো ঝাড়তেই বেরিয়ে এলো এক দানবীয় রেখা। আস্ত একটা উপমহাদেশকে ঠিক মাঝখান দিয়ে চিরে ফেলেছে সেই দাগ। লন্ডন থেকে কনস্ট্যান্টিনোপল পর্যন্ত যে দূরত্ব, ঠিক ততটাই লম্বা এক মরণ ফাঁদ। মক্স্যাম দেরি করলেন না। মানচিত্রটা পকেটে নিয়ে তিনি সোজা উড়াল দিলেন ভারতে। কিন্তু সেখানে পৌঁছেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। যে গ্রামের ওপর দিয়ে মানচিত্র অনুযায়ী সেই দেয়াল যাওয়ার কথা, সেই গ্রামের মানুষ হেসেই অস্থির। তাদের দাবি, এমন কোনো দেয়ালের অস্তিত্ব তাদের ৭ পুরুষও শোনেনি। হয়তো মক্স্যাম ভুল ছিলেন, হয়তো ধুলোমাখা সেই পুরনো বইয়ের পাদটিকাটা ছিল স্রেফ কোনো অতিরঞ্জিত গল্প। কিন্তু তখনই তিনি ভারতের এক নিভৃত কোণে খুঁজে পেলেন এক অদ্ভুত বৃদ্ধকে। বৃদ্ধের ঘোলাটে চোখে তাকিয়ে মক্স্যাম যখন সেই রহস্যময় দেয়ালের কথা জানতে চাইলেন, বৃদ্ধ শুধু কাঁপা কাঁপা গলায় একটি কথাই বললেন, পরমেট লাইন? ওটা তো দেয়াল ছিল না সাহেব, ওটা ছিল জ্যান্ত এক অভিশাপ। মক্স্যামের গায়ে লোম খাড়া হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, তিনি যা খুঁজছেন তা স্রেফ ইঁট পাথরের কোনো দেয়াল নয়। তিনি খুঁজছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং সবচেয়ে বড় এক জীবন্ত অপরাধীকে। কিন্তু একটি দেয়াল কিভাবে জ্যান্ত হতে পারে? আর কেনই বা সামান্য লবণের জন্য ব্রিটিশরা এত বড় একটা দানব তৈরি করেছিল? মানুষ সাধারণত দেয়াল বানায় পাথর দিয়ে, না হয় ইট দিয়ে। কিন্তু ব্রিটিশরা যখন আস্ত একটা দেশ জুড়ে ইটের দেয়াল তোলার পরিকল্পনা করল, তখন তাদের মাথায় কাজ করছিল অন্য এক শয়তানি বুদ্ধি। তারা দেখল, আস্ত একটা দেশ জুড়ে ইটের দেয়াল তোলা যেমন ব্যয়বহুল, তেমনি সময় সাপেক্ষ। আর তখনই ইতিহাসের মঞ্চে প্রবেশ করলেন এক অদ্ভুত মানুষ, অ্যালান অক্টেভিয়ান হিউম, যিনি ইতিহাসে পরিচিত জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে। কিন্তু তার অন্ধকার পরিচয় ছিল অন্য। তিনি ছিলেন একজন উদ্ভিদবিদ এবং অত্যন্ত ধুরন্ধর এক রাজস্ব কর্মকর্তা। হিউম সাহেব জানতেন, শুকনো কাঠ বা পাথরের দেয়াল মানুষ ভেঙে ফেলতে পারে, উইপোকায় খেয়ে নিতে পারে। তাই তিনি হুকুম দিলেন, দেয়াল হবে জ্যান্ত, অর্থাৎ গাছ দিয়ে তৈরি এক জীবন্ত প্রাচীর। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? বাগান করার মতো? ভুল। প্রথমে তারা লাখ লাখ টন শুকনো কাঁটাঝোপ কেটে মাইলের পর মাইল স্তূপ করে রাখল। কিন্তু তাতে কাজ হল না। ইঁদুর আর উইপোকা সেই শুকনো প্রাচীরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল। হিউম তখন পুরো উত্তর ভারত জুড়ে শুরু করলেন এক পৈশাচিক পরীক্ষা নিরীক্ষা। তিনি বেছে নিলেন ভারতীয় বড়ই বা কুল গাছ, যার কাঁটাগুলো মাছ ধরার বড়শির মতো বাঁকানো। সাথে মেশালেন বাবলা আর বিষাক্ত কষওয়ালা ইউফোরবিয়া। এমনভাবে এই গাছগুলোকে বোনা হলো যাতে কয়েক বছরের মধ্যে সেগুলো জট পাকিয়ে ১০ থেকে ১২ ফুট উঁচু এক অভেদ্য দেষ্ঠনী তৈরি করে। প্রাচীরটা নিচের দিকে ছিল ১৪ ফুট চওড়া। হিউম গর্ব করে বলতেন, এই ঝোপের ভেতর দিয়ে একটা নেড়ি কুকুর তো দূরের কথা, একটা ইঁদুরও গলে যেতে পারবে না। কিন্তু এই জ্যান্ত দানবকে বাঁচিয়ে রাখা ছিল এক দুঃস্বপ্ন। ২,৫০০ মাইল লম্বা এই ঝোপের জন্য প্রতিদিন নদী থেকে লাখ লাখ গ্যালন জল বওয়া হতো। যেখানে খরা হতো, সেখানে ব্রিটিশরা স্থানীয়দের চাবুক মেরে বাধ্য করত কুয়ো খুঁড়তে। ভাবুন একবার, যে কৃষক নিজের জমিতে জল দেওয়ার জন্য হাহাকার করছে, তাকে দিয়ে ব্রিটিশরা জল দেওয়াতো এক কাটা ঝোপের দেয়ালে। যে দেয়াল আসলে সেই কৃষকেরই ভাতের থালা থেকে নুনটুকু কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে। কিন্তু কেন? সামান্য লবণের জন্য কেন এই অসম্ভব রকমের জেদ? ব্রিটিশদের এই অর্থনৈতিক নিষ্ঠুরতার অঙ্কটা ছিল সাধারণ মানুষের কল্পনার বাইরে। লবণের ওপর কর বসানো হয়েছিল প্রায় ৩,০০০%।
অর্থাৎ যে নুন প্রকৃতি আমাদের মিলে মুক্ত দেয়, সেই নুন খাওয়ার অপরাধে একজন ভারতীয়কে তার 2 মাসের আয় ব্রিটিশদের হাতে তুলে দিতে হতো। এই বিশাল লবণের বাজার রক্ষা করতেই দাঁড়িয়েছিল সেই জ্যান্ত দেয়াল। কিন্তু এই দেয়াল কেবল গাছ দিয়ে তৈরি ছিল না, এই দেয়াল পাহারা দেওয়ার জন্য মোতায়েন ছিল 14,000 সশস্ত্র রক্ষী। আর এই রক্ষীদের হাত থেকে বাঁচতে চোরা কারবারিরা আবিষ্কার করল এক বিচিত্র কৌশল, যার নাম দ্য লিপ। কি এই লিপ, আর কেনই বা একদল বিড়ালকে মোতায়েন করা হয়েছিল এই দেয়ালের সুরক্ষায়? লবণ, সাগরের জল আর রোদের খেলা থেকে তৈরি হওয়া এক অতি সাধারণ খনিজ। কিন্তু এই সাধারণ জিনিসটাই হয়ে উঠল ব্রিটিশ রাজত্বের সবচেয়ে নিষ্ঠুর অস্ত্র। কেন এই 2500 মাইলের দেওয়াল? কেন 12 ফুট উঁচু কাঁটা ঝোপ? উত্তরটা খুব সহজ, টাকা, প্রচুর টাকা। পলাশির যুদ্ধের পর থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর পড়েছিল লবণের ওপর। তারা দেখল ভারতের মানুষ আর যাই করুক, লবণ ছাড়া তাদের চলবে না। আর এই সুযোগটাই তারা কাজে লাগালো। লবণের ওপর বসিয়ে দিল এমন কর যা ইতিহাসের পাতায় এর আগে কেউ শোনেনি, 3000%। ভাবুন তো একবার, আজকের দিনে 1 প্যাকেট লবণের দাম যদি হঠাৎ 15 টাকা থেকে বেড়ে 450 টাকা হয়ে যায়, তবে আপনার অবস্থা কি হবে? ঠিক এই অবস্থাই হয়েছিল ভারতের কোটি কোটি দরিদ্র মানুষের। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ভারতের এক এক প্রদেশে ব্রিটিশরা এক এক রকম কর আদায় করত। বাংলায় কর ছিল আকাশচুম্বী, কিন্তু মাদ্রাজ বা বোম্বেতে ছিল অনেক কম। ফলাফল, চোরাচালান। পশ্চিমের সস্তা লবণ পূবের বাংলায় পাচার হতে শুরু করল। ব্রিটিশদের রাজস্বে ভাগ বসাল খোদ ভারতীয় চোরা কারবারিরা। ব্রিটিশরা তখন এক অদ্ভুত অঙ্ক কষল। তারা ভাবল, যদি আমরা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার রাস্তাটাই বন্ধ করে দিতে পারি, যদি এমন এক বেষ্টনী তৈরি করি যা ভারতকেই 2 ভাগে ভাগ করে দেবে। এই পরিকল্পনা থেকেই জন্ম নিল ইনল্যান্ড কাস্টমস লাইন। আগ্রার কমিশনার GH স্মিথ এবং পরে হিউম সাহেব এই লাইনকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ রাখলেন না, তারা গড়ে তুললেন এক বিশাল লজিস্টিক্স নেটওয়ার্ক। প্রতি 1 মাইল অন্তর বসানো হলো এক একটি চৌকি বা কাস্টমস পোস্ট, প্রতি 4 মাইল অন্তর একটি গেটওয়ে। আর এই লজিস্টিক্স সামলাতে নিয়োগ করা হলো 14,000 সশস্ত্র প্রহরী। 2500 মাইল লম্বাই দেওয়াল পাহারা দেওয়া ছিল এক অমানসিক পরিশ্রমের কাজ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রহরীরা দাঁড়িয়ে থাকত এই জ্যান্ত ঝোপের ধারে। কিন্তু এই কড়া পাহারার ভেতর দিয়েও কি চোরাচালান বন্ধ হয়েছিল? না। মানুষ যখন পেটের দায়ে লড়ে, তখন কোনো দেওয়ালই তাকে আটকে রাখতে পারে না। রাতের অন্ধকারে গ্রামবাসী আর চোরাকারবারিরা বের করে ফেলল এমন সব বিচিত্র কৌশল যা ব্রিটিশ ইন্টেলিজেন্সকেও হার মানিয়ে দিয়েছিল। সবচেয়ে বড় শত্রু ছিল মানুষ না, এই প্রাচীর ভেতর থেকেই ধ্বংস হতে শুরু করেছিল। লক্ষ লক্ষ উইপোকা আর ইঁদুর যখন হিউমের সেই সাধের দেওয়াল খুঁড়তে শুরু করল, তখন ব্রিটিশরা এক অদ্ভুত এবং হাস্যকর সিদ্ধান্ত নিল। তারা মোতায়েন করল এক বিড়াল বাহিনী। কিন্তু কেন? বিড়াল দিয়ে কি আস্ত একটা দেওয়াল পাহারা দেওয়া সম্ভব? আর দ্য লিপ নামের সেই মরণ ঝাপটাই বা কী ছিল? দেওয়ালটা জ্যান্ত বলেই তার বিপদ ছিল অন্যরকম। কোনো পাথরের দেওয়ালকে উইপকাই খেতে পারে না, কিন্তু হিউম সাহেবের সেই সাধের কাটা ঝোপকে কুরে কুরে খাচ্ছিল কয়েক কোটি ইঁদুর। ভাবুন একবার, 2500 মাইল লম্বা এক প্রাচীর, আর তার নিচ দিয়ে কয়েক হাজার সুড়ঙ্গ। ব্রিটিশরা দেখল পাহারা দিয়ে মানুষকে আটকানো যাচ্ছে ঠিকই, কিন্তু মাটির নিচের এই ক্ষুদে চোরা কারবারিদের আটকাবে কে? ইঁদুরের দল ঝোপের গোড়া আলগা করে দিচ্ছিল, যার ফলে ঝড়ের দাপটে হুড়মুড় করে ভেঙে পড়ত মাইলের পর মাইল প্রাচীর। ব্রিটিশরা তখন এক অদ্ভুত ফতোয়া জারি করল। প্রাচীরের প্রতিটি চৌকিতে মোতায়েন করা হলো এক বিশেষ বাহিনী, ক্যাট আর্মি বা বিড়াল বাহিনী। ব্রিটিশ অফিসাররা হুকুম দিলেন, প্রতিটি রক্ষীকে অন্তত 2টি করে বিড়াল পুষতে হবে। কাজ একটাই, ঝোপের ভেতর ইঁদুর নিধন। ইতিহাসে এমন অদ্ভুত পাহারাদারির নজির আর কোথাও নেই। কিন্তু আসল খেলাটা চলত রাতে। মানুষ যখন ক্ষুধার্ত হয়, তখন সে বাঘের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। চোরাকারবারিরা জানত প্রাচীরের গেট দিয়ে পার হওয়া অসম্ভব, তাই তারা আবিষ্কার করল এক জাদুকরী কৌশল, দ্য লিপ। কি এই লিপ? ঝোপের একপাশে দাঁড়িয়ে একজন লবণের বস্তা ছুড়ে দিত 12 ফুট উঁচু দেওয়ালের ওপারে, আর অন্য পাশে ওত পেতে থাকা তার সহযোগী সেটা লুফে নিত। কোনো শব্দ নেই, কোনো চিহ্ন নেই। রক্ষীরা টর্চ জ্বালিয়ে আসার আগেই সব সাফ। কখনো কখনো চোরাকারবারিরা আরও দুঃসাহসিক হয়ে উঠত। তারা বড় বড় কাঠির মই নিয়ে আসত। ঝোপের ওপর মই পেতে তার ওপর দিয়ে দৌড়ে পার হয়ে যেত। ব্রিটিশ রক্ষীরা তখন পাগলের মতো গুলি চালাত অন্ধকারের দিকে।
1877-এই কেবল 6,000 মানুষকে এই প্রাচীরের ধারে গ্রেফতার করা হয়েছিল, দণ্ড, কড়া জেল অথবা বেত্রাঘাত। কিন্তু এই বিড়াল আর মইয়ের খেলার আড়ালে লুকিয়েছিল এক গভীর কান্না। রক্ষীরা ছিল প্রায়ই দুর্নীতিগ্রস্ত। 2 আনা 4 আনার লোভে তারা গ্রামবাসীর ওপর অকথ্য অত্যাচার চালাত। আর সেই ঝোপের কাঁটার আড়ালে সাধারণ মানুষ দেখছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। লবণ নেই তাই শরীরে শক্তি নেই, লবণ নেই তাই জীবন শুকিয়ে কাঠ। এই প্রাচীর কেবল চোরাকারবারিদের আটকাচ্ছিল না, এটি তিলে তিলে ধ্বংস করে দিচ্ছিল ভারতের কয়েক কোটি মানুষের স্বাস্থ্য। কিন্তু প্রকৃতির বিচার ছিল অন্যরকম। যে লবণের জন্য এত আয়োজন, সেই লবণই একদিন ব্রিটিশ সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়াল। কিন্তু তার আগে এই লবণের অভাবে ভারতকে দেখতে হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় এক মানবিক বিপর্যয়। কি সেই বিপর্যয়? কেন গ্রামের পর গ্রাম মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হতে শুরু করল? আর এই প্রাচীরের ভেতর কি এমন ট্র্যাজেডি লুকিয়েছিল যা ব্রিটিশরা আজও স্বীকার করতে চায় না? লবণ মানুষের বিলাসিতা নয়, বেঁচে থাকার অধিকার। কিন্তু ব্রিটিশ রাজত্বের সেই 2,500 মাইলের কাঁটাঝোপ এই অধিকারকে পণবন্দী করে ফেলেছিল। এর ফল যা হয়েছিল তা কেবল কোনো অর্থনৈতিক বিপর্যয় ছিল না, তা ছিল এক বিভৎস মানবিক মড়ক। গ্রীষ্মপ্রধান দেশ ভারত, এখানকার মানুষের শরীরে লবণের প্রয়োজনীয়তা শীতপ্রধান ইউরোপের চেয়ে অনেক বেশি। ঘামের সাথে শরীর থেকে যে লবণ বেরিয়ে যায় তা পূরণ না করলে মানুষ তিলে তিলে নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু ব্রিটিশদের সেই 3000% করের দাপটে ভারতের কোটি কোটি মানুষের পাত থেকে নুনটুকু উধাও হয়ে গেল। ফলাফল হল ভয়াবহ। সাধারণ শ্রমজীবী মানুষ যারা নুন দিয়ে দুটো ভাত খেয়ে দিন পার করত, তারা ধীরে ধীরে পঙ্গু হয়ে যেতে লাগল। শরীর থেকে সোডিয়াম আর পটাশিয়াম হারিয়ে যাওয়ার ফলে গ্রামকে গ্রাম মানুষ সল্ট হাঙ্গার বা লবণের তৃষ্ণায় ছটপট করতে শুরু করল। চরম ক্লান্তি, মাংসপেশির খিঁচুনি আর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা সাধারণ ঘটনায় পরিণত হল। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এক রাজসাক্ষী হয়ে দাঁড়িয়েছিল তখনকার চিকিৎসা বিজ্ঞান। তৎকালীন ব্রিটিশ চিকিৎসকরা এক চাঞ্চল্যকর তথ্য দিলেন। তারা দেখলেন ভারতের যে অঞ্চলগুলোতে লবণকর সবচেয়ে বেশি, সেখানে কুষ্ঠ বা লেপ্রেসি রোগের প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক। লবণের অভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই ভেঙে পড়েছিল যে সামান্য ক্ষত মরণ ব্যাধিতে রূপ নিচ্ছিল। ব্রিটিশ সরকার সব জানত, কিন্তু তাদের কাছে রাজস্বের চেয়ে ভারতীয়দের জীবনের দাম ছিল অনেক কম। 1860 আর 70-এর দশকের সেই বিধ্বংসী দুর্ভিক্ষগুলোর কথা ভাবুন। যখন শস্যের অভাবে মানুষ ঘাস খাচ্ছিল, তখনও ব্রিটিশরা সেই কাঁটা ঝোপের দেয়ালে 1 ফোঁটা লবণের ট্যাক্স ছাড় দেয়নি। ইতিহাস বলছে, দুর্ভিক্ষে যারা মারা গিয়েছিল তাদের একটা বড় অংশের মৃত্যুর পরোক্ষ কারণ ছিল শরীরে লবণের চরম অভাব। মানুষ তখন মাটি খুঁড়ে লবণ বের করার চেষ্টা করত, কিন্তু কাস্টমস লাইনের রক্ষীরা সেই মাটিও কেড়ে নিত। ব্রিটিশদের নির্দেশে লবণের খনিগুলোতে বিষ মিশিয়ে দেওয়া হতো, যাতে কেউ সেখান থেকে লবণ চুরি করতে না পারে। হিউমের সেই পারফেক্ট হেজ বা নিখুঁত দেয়াল আসলে ভারতের সাধারণ মানুষের কফিনের শেষ পেরেক ছিল। কিন্তু মানুষের সহ্য শক্তিরও একটা সীমা থাকে। এই কাঁটা ঝোপের অন্তরালে যে ক্ষোভ জমছিল, তা কি কেবল চোরাচালান দিয়ে শেষ হতে পারত, নাকি এর জন্য প্রয়োজন ছিল বড় কোনো বিস্ফোরণের? 2,500 মাইলের সেই দেয়াল একদিন হঠাৎ ধুলোয় মিশে গেল কেন? আর কিভাবে সামান্য এক চিমটি লবণ পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল? 1879 সাল 1 এপ্রিল ব্রিটিশ সরকার হঠাৎ এক ঘোষণায় জানিয়ে দিল, 2,500 মাইলের সেই বিশাল ইনল্যান্ড কাস্টমস লাইন আর থাকছে না। 2,500 মাইল লম্বা সেই কাঁটা ঝোপের দেয়াল রাতারাতি পরিত্যক্ত হয়ে গেল। কেন? ব্রিটিশদের কি হঠাৎ দয়া হল? না, আসলে ব্রিটিশদের রেলওয়ে ব্যবস্থার উন্নতি আর লবণের ট্যাক্স সারা দেশে সমান করে দেওয়ার ফলে সেই বিশাল প্রাচীর পাহারা দেওয়া আর লাভজনক ছিল না। ব্রিটিশদের কাজ ফুরিয়ে গিয়েছিল, তাই তারা সেই জ্যান্ত দানবকে মরার জন্য ফেলে রেখে চলে গেল। রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক বছরের মধ্যেই সেই বিশাল ঝোপঝাড় শুকিয়ে মাটির সাথে মিশে গেল, যেন কোনোদিন তার অস্তিত্বই ছিল না। কিন্তু ইতিহাস বড় বিচিত্র। ব্রিটিশরা যে দেয়াল মুছে ফেলেছিল, তার স্মৃতি মানুষের মন থেকে মুছতে পারেনি। 1930 সাল সবরমতী আশ্রম থেকে এক লাঠি হাতে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। গন্তব্য ডান্ডি। মহাত্মা গান্ধী জানতেন, ব্রিটিশ শাসনের সবচেয়ে বড় অন্যায়ের প্রতীক হল এই লবণের কর। তিনি যখন সমুদ্রের তীরে এক চিমটি লবণ তুলে নিলেন, তখন আসলে তিনি সেই 2,500 মাইলের অদৃশ্য দেয়ালটাকেই ধুলোয় মিশিয়ে দিলেন। গান্ধী বলেছিলেন, লবণের ওপর কর বসানো হল মানুষের চাতুর্য দ্বারা আবিষ্কৃত সবচেয়ে অমানবিক কাজ।
রয় মকস্যাম যখন 2001 সালে তার বই দ্য গ্রেট হ্যাজ অব ইন্ডিয়া প্রকাশ করলেন তখন বিশ্ববাসী স্তম্ভিত হয়ে গেল। ভারতের উত্তরপ্রদেশের পালিঘর গ্রামে তিনি খুঁজে পেয়েছিলেন সেই দেয়ালের শেষ অবশিষ্টাংশ, কয়েকটা জরাজীর্ণ পাথর আর কিছু পুরনো ঝোপ। গ্রামের এক বৃদ্ধ তাকে বলেছিলেন, সাহেব, এখানে এক সময় লম্বা একটা লাইন ছিল যার ওপারে যাওয়া বারণ ছিল। আজ সেই প্রাচীর নেই, সেই 14,000 রক্ষী নেই, কিন্তু সেই কাঁটাযুক্ত ইতিহাসের ক্ষত আজও রয়ে গেছে। গ্রেট হ্যাজ অফ ইন্ডিয়া আমাদের মনে করিয়ে দেয় সাম্রাজ্যের লোভ কতটা অন্ধ হতে পারে। একটি জাতির মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য 2,500 মাইলের দেয়াল তোলা যায় ঠিকই, কিন্তু মানুষের স্বাধীনতার তৃষ্ণাকে কোনো প্রাচীর দিয়েই আটকে রাখা সম্ভব নয়। ইতিহাসের পাতা থেকে হয়তো হিউম সাহেবের সেই জ্যান্ত দেয়াল হারিয়ে গেছে, কিন্তু লবণের সেই লড়াই প্রতিটি মানুষের রক্তে মিশে আছে। কারণ নুন কেবল স্বাদ নয়, নুন মানে আত্মসম্মান।